আই নেভার ফরগেট অ্যান অপরচুনিটি, বক্তৃতা চলছে মাদার টেরিজার, হ্যাঁ, সেই মাঝেই একটা প্রসঙ্গ থেকে এবার আরেকটা প্রসঙ্গে আসছে, হ্যাঁ, তাই প্যারাটা চেঞ্জ হয়েছে। আই নেভার ফরগেট অ্যান অপরচুনিটি, অপরচুনিটি মানে সুযোগ, তাই তো। আই নেভার ফরগেট অ্যান অপরচুনিটি, আমি একটা সুযোগ পেয়েছিলাম যেটা আমি কখনোই ভুলবো না। আই হ্যাড ইন ভিজিটিং এ হোম, আমার একটা হোম পরিদর্শনের সুযোগ এসেছিল যেটা আমি কোনোদিন ভুলবো না। হোয়ার they had all these old parents of sons and daughters, সেখানে আছে কি সন্স এবং ডটার্সদের মানে পুত্র কন্যাদের তাদের নিজেদের বাবা মা ওল্ড প্যারেন্টসদেরকে সেখানে রাখা হয়েছে। হু হ্যাড জাস্ট পুট দেম ইন অ্যান ইনস্টিটিউশন, সেই সমস্ত ছেলেমেয়েরা যারা তাদেরকে পুট দেম ইন অ্যান ইনস্টিটিউশন কোনো একটা প্রতিষ্ঠানে রেখে দিয়েছে, মানে ভর্তি করে দিয়েছে। অ্যান্ড ফরগেটেন মেবি, এবং হয়তো ভুলে গেছে, মানে তিনি একটা হঠাৎ করে হোম পরিদর্শনে যান, যেটা ওল্ড কি বলে যেন বৃদ্ধাশ্রম। তো সেখানে একদিন পরিদর্শনে যান, গিয়ে সেখানে দেখেন যে তাদের ছেলেমেয়েরা তাদেরকে সেখানে অ্যাডমিশন করে দিয়ে হয়তো ভুলে গেছে। অ্যান্ড আই ওয়েন্ট দেয়ার, এবং সেখানে আমি গেলাম। অ্যান্ড শ ইন দ্যাট হোম, এবং সেখানে গিয়ে দেখলাম, সেই হোমে গিয়ে দেখলাম, দে হ্যাড এভরিথিং বিউটিফুল থিংস, তাদের সব কিছু সুন্দর সুন্দর জিনিস রয়েছে সেখানে থাকার জন্য, মানুষের বসবাসের জন্য, বৃদ্ধ মানুষদের বসবাসের জন্য যা যা দরকার, হ্যাঁ, সেইগুলো সমস্ত রূপে সেখানে আছে, খুব সুন্দর সুন্দর জিনিস সেখানে আছে। বাট এভরিবডি ওয়াজ লুকিং টুয়ার্ডস দ্য ডোর, কিন্তু সব কিছু থাকা সত্ত্বেও সেখানে তাদের সব কিছু খাওয়া দাওয়া, ড্রেস, পোশাক এবং অন্যান্য মানুষের জন্য বেঁচে থাকার জন্য যা যা দরকার সমস্ত কিছু থাকা সত্ত্বেও এভরিবডি ওয়াজ লুকিং টুয়ার্ডস দ্য ডোর, কিন্তু প্রত্যেকেই যেন দরজার দিকে তাকিয়ে আছে। অ্যান্ড আই ডিড নট সি এ সিঙ্গেল ওয়ান, এবং আমি দেখতে পেলাম না একজনকেও, সিঙ্গেল ওয়ান মানে একজনকেও দেখতে পেলাম না, উইথ দেয়ার স্মাইল অন দেয়ার ফেস, তাদের মুখে তাদের যে হাসি আছে এরকমই আমি একজনকেও দেখলাম না। খাওয়া আছে, পড়া আছে, সুখ আছে, শান্তি আছে, কিন্তু কারো মুখে যেন কোনো আনন্দ নেই, হাসি নেই। অ্যান্ড আই টার্ন টু দ্য সিস্টার, এবং এটা দেখে আমি সেই হোমের যে সিস্টার, দায়িত্বপ্রাপ্ত সিস্টার, তার দিকে ঘুরলাম। অ্যান্ড আই আস্কড, এবং তাকে জিজ্ঞেস করলাম, হাউ ইজ দ্যাট, এটা কী ব্যাপার হলো, কী ব্যাপার? হাউ ইজ ইট দ্যাট দ্য পিপল দে হ্যাভ এভরিথিং, এটা কীভাবে হতে পারে যে একজন মানুষজন যারা এখানে আছে তাদের সব কিছু আছে, দে হ্যাভ এভরিথিং, তাদের প্রত্যেকটা জিনিসই আছে, হেয়ার এখানে। হোয়াই আর দে আর লুকিং টুয়ার্ডস দ্য ডোর, তাহলে তারা কেন সবাই দরজার দিকে তাকিয়ে আছে? সব সময় কেন দরজার দিকে তাকি? কোনো একটা কাজ করছে, দরজার দিকে তাকিয়ে আছে, কোনো একটা কাজ শেষ হচ্ছে, আবার দরজার দিকে তাকাচ্ছে, খাচ্ছে, আবার দরজার দিকে তাকাচ্ছে, কারোর সঙ্গে কথা বলছে, আবার যেন দরজার দিকে তাকাচ্ছে, যেন মনে হচ্ছে কারোর জন্য অপেক্ষা করছে। হোয়াই আর দে নট স্মাইলিং, তারা হাসছে না কেন? আই অ্যাম সো ইউজ টু সি, আমি এতটাই অভ্যস্ত, ইউজ টু সি মানে দেখতে অভ্যস্ত, ইউজ টু ব্যবহার হয়, এটা একটা মোডাল অভ্যাস হিসাবে ব্যবহার হয়। আই ইউজ টু গো টু দ্য রিভার, আমার নদীতে যাওয়া অভ্যাস আছে, এইরকম ধরনের। ইউজ টু সি দ্য স্মাইল অন আওয়ার পিপল, আমার লোকজনদের মুখে হাসি দেখাটা আমার এতটাই অভ্যাস হয়ে গেছে। ইভেন দ্য ডাইং ওয়ান স্মাইল, এমনকি মুমূর্ষু মানুষের মুখেও হাসি দেখতে অভ্যস্ত আমি, মানে মাদার নিজেকে বলছেন। অ্যান্ড সি সেড, এবং তারপরে তিনি বললেন, দিস ইজ নিয়ারলি এভরিডে, দে আর এক্সপেক্টিং, এটা প্রায় প্রত্যেক দিনই হয়। দে আর এক্সপেক্টিং, তারা প্রত্যাশা করে। দে আর হোপিং, তারা আশা করে। দ্যাট এ সন অর ডটার, একজন পুত্র বা কন্যা, উইল কাম টু ভিজিট দেম, তাদেরকে দেখতে আসবে। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে বৃদ্ধাশ্রমে তাদের বাবা মাকে রেখে দিয়েছে, মেবি ফরগটেন, আগেই বলেছেন যে হয়তো তারা ভুলে গেছে,
তাই সেই সমস্ত পিতামাতা যাদের খাওয়া পড়া ওষুধপত্র থাকার সিকিউরিটি কোনো কিছুর অভাব নেই, কিন্তু তাদের অভাব আছে কিসের? ভালোবাসার অভাব। তাই তারা দরজার দিকে তাকিয়ে আছে, তাকিয়ে তারা প্রত্যেক দিন সকাল হলেই মানে অপেক্ষা করতে থাকে যাদের পুত্র বা কন্যা যারা তাদেরকে এখানে অ্যাডমিশন করে গেছে, রেখে গেছে, তারা দেখতে আসবে। এই যে ভালোবাসার, সেই ভালোবাসার হাংরিটা তাদের মধ্যে আছে, তাই তারা দরজার দিকে তাকিয়ে। They are expecting, they are hoping that a son or daughter will come to visit them. They are hurt because তারা আহত, হার্ট মানে আহত হয়। They are hurt, তারা আহত because they are forgotten, কারণটা কি? তাদেরকে ভুলে যাওয়া হয়েছে। And see, this is where loves come. আর দেখুন, এবার দর্শকদেরকে বলছে, তাহলে দেখুন এখানেই ভালোবাসা আসে, এখানেই ভালোবাসার গুরুত্ব। সব কিছু আছে কিন্তু ভালোবাসা নেই। অর্থাৎ মাদার এখানে সবার সামনে বলতে চাইছেন ভালোবাসার গুরুত্বটা, ফ্যামিলির বন্ডিংয়ের গুরুত্বটা, মানুষের সঙ্গে মানুষের মনের বন্ডিংয়ের কথা তিনি এখানে উল্লেখ করতে চাইছেন। দ্যাট পভার্টি কামস রাইট দেয়ার ইন আওয়ার ওন হোম। এই যে পভার্টিটা মানে এই যে দারিদ্রতা, কিসের দারিদ্রতা? খাওয়া পড়ার দারিদ্রতা না, টাকা পয়সার দারিদ্রতা না, এই দারিদ্রতাটা হচ্ছে ভালোবাসার দারিদ্রতা, অর্থাৎ ভালোবাসার অভাব, সেটাকে তিনি বলছে দারিদ্রতা। দ্যাট পভার্টি কামস রাইট দেয়ার ইন আওয়ার ওন হোম। এই দারিদ্রতাই আমাদের পরিবারের মধ্যে, আমাদের বাড়িতেও আসে। ইভেন নেগলেক্ট টু লাভ, এমনকি আমরা ভালোবাসতেও ভুলে যাই, মানে ভালোবাসাটাকেও বাঞ্ছিত করি না, অবাঞ্ছিত মনে করি, নেগলেক্ট করি, অনীহা করি। মেবি ইন আওয়ার ওন ফ্যামিলি, হতে পারে আমাদের নিজেদের পরিবারেই, উই হ্যাভ সামবডি, কেউ একজন আছে। হতে পারে এই যে গল্পটা মাদার তাদেরকে শোনালেন, ঠিক একই রকম ঘটনা যেটা তিনি হোমে দেখলেন, যে কেউ নেগলেক্টেড হচ্ছে, হ্যাঁ, কাউকে নেগলেক্ট করা হয়েছে তাদের পরিবার দ্বারা, তাদের পুত্র সন্তানরা, কন্যা সন্তানরা তাদেরকে বাড়িতে না রেখে হোমে রেখেছে। এই যে নেগলিজেন্স, তাদের কোনো অভাব রাখেনি, তারা হয়তো মাসে মাসে টাকা পয়সা পাঠাচ্ছে সেই হোমে, হতে পারে, কিন্তু সেটা চ্যারিটিও হতে পারে, যাই হোক না কেন। তো সেখানে কী হচ্ছে, তাদের অ্যারেঞ্জমেন্ট তো আছে বেঁচে থাকার, কিন্তু তবুও তারা সুখে নেই, শান্তিতে নেই, কারণ ভালোবাসার অভাব। তাই মাদার সবাইকে এখন উপস্থিত সবাইকে বলছেন যে এই যে ভালোবাসার অভাবটা, ইট মে বি ইন আওয়ার ওন ফ্যামিলি, হতে পারে আমাদের পরিবারেও আছে। উই হ্যাভ সামবডি, আমাদের পরিবারের মধ্যেও হয়তো কেউ একজন আছে, হু ইজ ফিলিং লোনলি, যে নিজেকে একা অনুভব করছে, যাকে হয়তো পরিবারের তরফে নেগলেক্ট করা হচ্ছে, বা পরিবারের মধ্যে একসঙ্গে আছে কিন্তু তার কথাটা কেউ বুঝতে চায় না, তার কথা কেউ শুনতে চায় না, হ্যাঁ, ফলে সে পরিবারের মধ্যে থাকা সত্ত্বেও যেন মনে করে নিজেকে একাই পৃথিবীতে, লোনলি। তাহলে এই যে ভালোবাসার অভাববোধটা করছে, একটা পূর্ণ পরিবারে থেকেও তার মধ্যে অভাববোধ হচ্ছে, একটা পভার্টি আছে, দারিদ্রতা আসছে, এবং সেই দারিদ্রতা হচ্ছে ভালোবাসার দারিদ্রতা, ভালোবাসার অভাব। হু ইজ ফিলিং সিক, যে হয়তো নিজেকে দুর্বল অনুভব করছে। হু ইজ ফিলিং ওরিড, যে হয়তো নিজেকে খুব চিন্তিত, উদ্বিগ্ন মনে করছে। অ্যান্ড দিস আর ডিফিকাল্ট ডেজ ফর এভরিবডি, এবং এই দিনগুলি হচ্ছে প্রত্যেকটা মানুষের জন্য খুব কষ্টের, অর্থাৎ সেই মানুষগুলোর জন্য কষ্টের যারা নিজেদেরকে বাড়িতে থেকেও, পরিবারের মধ্যে থেকেও একাকী অনুভব করছে, পরিবারের মধ্যে থেকেও নিজেকে দুর্বল মনে করছে, সাহস পাচ্ছে না, কেউ সাপোর্টে নেই, পরিবারের মধ্যে থেকেও সে নিজের ভালোবাসার অভাব ফিল করছে, একা ফিল করছে। তো তাদের ক্ষেত্রে সেই দিনগুলো সত্যিই খুব কষ্টের, সব থেকেও কিছুই নেই, এইগুলো খুব কষ্টের। আর উই দেয়ার টু রিসিভ দেম, আমরা কি আছি সেখানে? আমরা কি আছি সেখানে তাদেরকে গ্রহণ করার জন্য, তাদেরকে মেনে নেওয়ার জন্য, তাদেরকে রিসিভ করার জন্য? ইজ দ্য মাদার দেয়ার টু রিসিভ দ্য চাইল্ড, মা কি আছে তার সেই শিশুটাকে গ্রহণ করার জন্য, যে শিশুটা নেগলেক্টেড, যে শিশুটা নিজেকে সিক অনুভব করছে, যে শিশুটা নিজেকে লোনলি মনে করছে? আছে কি মাদার সেখানে তাকে রিসিভ করার জন্য? মানে সবাইকে বলছে, ইউনিভার্সাল, ওখানে উপস্থিত প্রত্যেকটা মানুষকে এবং তাদের মাধ্যমে সমস্ত বিশ্বকেই তিনি এটা বলতে চাইছেন
যে আছে কি সেরকম মানুষ যারা তাদেরকে রিসিভ করতে পারে? I was surprised in the West to see many young boys and girls given into drugs. আমি অবাক হয়ে গেছিলাম। I was surprised, সারপ্রাইজ মানে অবাক হয়ে যাওয়া। I was surprised in the West, অর্থাৎ পশ্চিমে দেশগুলোতে গিয়ে আমি একটু অবাকই হয়েছিলাম। টু সি, এটা দেখে, সো মেনি ইয়ং বয়েজ, অনেক অল্পবয়স্ক যুবক ছেলেরা অ্যান্ড গার্লস এবং মেয়েরা গিভেন ইনটু ড্রাগস, তারা ড্রাগসের বশবর্তী হয়ে গেছে, তারা ড্রাগস নেয়। অ্যান্ড আই ট্রাই টু ফাইন্ড আউট হোয়াই, এবং আমি খোঁজার চেষ্টা করলাম যে তারা এই অল্পবয়স্ক ছেলে মেয়ে, এত যুবক, সুন্দর সুন্দর সব ছেলে মেয়ে, এরা কেন ড্রাগ অ্যাডিক্টেড হচ্ছে। আমি একটু খুঁজলাম, একটু খোঁজার চেষ্টা করলাম কেন তারা এরকম ড্রাগ অ্যাডিক্টেড হচ্ছে। হোয়াই ইজ ইট লাইক দ্যাট, এটা কেন হচ্ছে? অ্যান্ড দ্য অ্যান্সার ওয়াজ, এবং উত্তরটা ছিল, বিকজ দেয়ার ইজ নো ওয়ান ইন দ্য ফ্যামিলি টু রিসিভ দেম, কারণ তাদের পরিবারে তাদেরকে গ্রহণ করার মতন কেউ নেই। অর্থাৎ এরকম কিছু ছেলে মেয়েদেরকে দেখেছেন মাদার, যারা রাস্তাঘাটে দেখতে পেয়েছেন যে তারা ড্রাগ অ্যাডিক্টেড। তিনি চেষ্টা করেছে তাদের ব্যাকগ্রাউন্ডটা খোঁজার, যে তারা এত ভালো পরিবারের হওয়া সত্ত্বেও, তাদেরকে দেখে মনে হচ্ছে খুব ভালো পরিবারের, তাদের সব কিছু আছে, কিন্তু তারা ড্রাগ অ্যাডিক্টেড কেন হচ্ছে। তখন তিনি ইনভেস্টিগেশন করেন, নিজেই খোঁজার চেষ্টা করেন যে কারণটা, এবং তিনি ভালো করে লক্ষ্য করে দেখেন যে সেই সমস্ত পরিবারের ছেলেমেয়েগুলোই এরকম ড্রাগ অ্যাডিক্টেড, যারা সেই পরিবারের মধ্যে থেকেও বন্ডিংয়ের মধ্যে নেই, যারা পরিবারের মধ্যে থেকেও ভালোবাসার অভাব আছে, তাদের মধ্যে তারা লোনলি ফিল করে, নিজেদেরকে একা ফিল করে, ফলে তারা ড্রাগ অ্যাডিক্টেড হয়ে গেছে। ফাদার অ্যান্ড মাদার আর সো বিজি, এটা দেখা গেছে যে তাদের সেই পরিবারের বাবা মা এতটাই বিজি, দেই হ্যাভ নো টাইম, তাদের কোনো সময়ই নেই তাদের সন্তানদেরকে দেখার সময় নেই, এতটাই তারা বিজি। অর্থাৎ তারা ম্যাটেরিয়াল লাইফে, আর্থিক দিক থেকে এতটাই তারা নিমজ্জিত হয়ে গেছে, ব্যস্ত হয়ে গেছে ইনকাম করার জন্য, যে দুজনেই, বাবাও চলে যাচ্ছে ইনকাম করতে, মাও চলে যাচ্ছে, দিন শেষে আসছে, খাচ্ছে যাচ্ছে, টায়ার্ড হয়ে ঘুমিয়ে যাচ্ছে, সন্তানটা কোনো একটা কারো দায়িত্বে ছেড়ে দিয়েছে। কিন্তু অন্য লোকে কি সে দেখবে? সে ভালোবাসা দিতে পারবে না। তাহলে তাদের কি হচ্ছে? দে হ্যাভ নো টাইম, তাদের সেই পিতামাতার সন্তানের জন্য কোনো টাইম নেই। ইয়ং প্যারেন্টস আর ইন সাম ইনস্টিটিউশনস, সেই সমস্ত ইয়ং বাবা মাগুলো তারা আর ইন সাম ইনস্টিটিউশন, তারা কোনো একটা ইনস্টিটিউশনে আছে। অ্যান্ড দ্য চাইল্ড টেকস ব্যাক টু দ্য স্ট্রিট। ও আচ্ছা, যখনই সেই বাবা মা কী করে, কোনো একটা ইনস্টিটিউশন নিশ্চয়ই তারা কাজ করে, ফলে তারা কি হয়, সকাল হয়, নির্দিষ্ট টাইম হয়, তখন বাবা এবং মা যেখানে কাজ করে, যে ইনস্টিটিউশনে কাজ করে, তারা সবাই চলে যায় সেখানে, এবং বাড়িতে থাকে কে? সেই সন্তান। অ্যান্ড দ্য চাইল্ড টেকস ব্যাক টু দ্য স্ট্রিট, এবং তখনই বাবা মা যখনই বাড়ি থেকে চলে যায়, তখন সেই সন্তান বাড়িতে না থেকে রাস্তায় চলে যায়। অ্যান্ড গেট ইনভলভড, অর্থাৎ রাস্তায় বলতে আমরা রাস্তায় বোঝাতে চাইছে কোনো কুসঙ্গ, রাস্তায় বলতে রাস্তার মাঝে গিয়ে দাঁড়িয়ে পড়ে না, তারা বাড়ির থেকে বেরিয়ে গিয়ে রাস্তার ধারে কোথাও হয়তো কোনো কুসঙ্গের মধ্যে টাইম পাস করতে চলে যায়, একাকী ফিল করে, লোনলি ফিল করে, তখন তারা কী করে? সঙ্গ খোঁজে। যখন মানুষ নিজেকে একাকী ফিল করে, তখন তার প্রধান চাহিদা থাকে যে কে তাকে সেই একাকিত্ব থেকে বের করবে, যেটা আমরা তোমার স্ট্রং রুটস বলে একটা লেখা আছে, তোমার সেই স্ট্রং রুটসে কালাম স্যার তিনি লিখেছিলেন তার স্ট্রং রুটস, অর্থাৎ তার জীবনী সংক্রান্ত একটা লেখা, সেখানে তিনি এই বিষয়টা উল্লেখ করেছেন যে মানুষ একাকিত্ব ফিল করলে, নিজেকে দুর্বল ফিল করলে কি করেন। সেখানে তিনি বলেছেন যে মানুষ যখন নিজেকে একা ফিল করে, নিজেকে দুর্বল ফিল করে, তখন সে একটা মাধ্যম খুঁজে বেড়ায়, অর্থাৎ কার মাধ্যমে সেই একাকিত্ব তার কাটবে, কার মাধ্যমে সেই বিপদ থেকে বেরোবে, কার মাধ্যমে তার মনের কথাটা বলতে পারবে। তার জন্য সেই একাকিত্ব কাটার জন্য মানুষের সঙ্গ খোঁজে। ঠিক তাই মাদারও ঠিকই ধরেছেন এখানটায়, যে সেই ছেলেটা, সেই বাচ্চাটা যখন নিজেকে একা ফিল করে, একাকিত্ব ফিল করে, যে বাবা মা তাকে ঠিকমতো দেখছে না, তখন সে কী করে? কোনো একটা মাধ্যম খুঁজে, ফলে রাস্তায় বেরিয়ে হয়তো কুসঙ্গে পড়ে যায়। অ্যান্ড গেট ইনভলভড ইন সামথিং, এবং তারপরে সে কোনো একটা কিছুর মধ্যে, কুসঙ্গের মধ্যে সে ইনভলভড হয়ে যায়। ইনভলভ কথার অর্থ নিয়োজিত হয়ে যাওয়া। উই আর টকিং অফ পিস, আমরা এখানে শান্তির কথা বলছি।
মাদার হঠাৎ করে দিয়ে বলছে যে আমরা এখানে শান্তির কথা বলছি। দিজ আর থিংস দ্যাট ব্রেক পিস, কিন্তু এই সমস্ত জিনিসগুলোই শান্তি বিঘ্নিত করে। কোন সমস্ত? সমাজের মধ্যে এই যে সমস্যাগুলো, যে সন্তানদেরকে সঠিকভাবে পরিচর্যা করা হচ্ছে না, তাদেরকে যে সময়টা দেওয়া উচিত সেই সময়টা দেওয়া হচ্ছে না, ফলে তারা কুসঙ্গের মধ্যে চলে যাচ্ছে, সমাজ ধ্বংসের পথে যাচ্ছে। আর এইভাবেই সংসারে বা তথা সমাজে, পৃথিবীতে শান্তি বিঘ্নিত হচ্ছে। বাট আই ফিল দ্য গ্রেটেস্ট ডেস্ট্রয়ার অফ পিস টুডে, কিন্তু আমি অনুভব করেছি দ্য গ্রেটেস্ট ডেস্ট্রয়ার অফ পিস, অর্থাৎ শান্তি বিঘ্নিত করা সবথেকে মারাত্মক ধ্বংসাত্মক একটা জিনিস হলো টুডে, আজকের দিনে হলো ইজ অ্যাবর্শন। অ্যাবর্শন অর্থাৎ অ্যাবর্শনটা আজকের দিনে একটা মারাত্মক সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যেটা সমাজকে ধ্বংস করছে, সমাজকে নষ্ট করছে। মানে সেই সমস্ত সন্তানগুলো যারা একাকিত্ব ফিল করে, হ্যাঁ, সেই সমস্ত জিনিসগুলো যারা মাদার লক্ষ্য করেছেন, তার মধ্যে সব থেকে ডিস্ট্রয়ার মনে হয়েছে, সমাজের শান্তিটাকে নষ্ট করার জন্য দায়ী মনে হয়েছে, সেটা হচ্ছে অ্যাবর্শন। বিকজ ইট ইজ এ ডাইরেক্ট ওয়ার, এটা একটা প্রত্যক্ষ যুদ্ধ। এ ডাইরেক্ট কিলিং, একটা প্রত্যক্ষ হত্যা। ডাইরেক্ট মার্ডার বাই দ্য মাদার হারসেলফ, এবং একটা প্রত্যক্ষ হত্যা, তার মা তার নিজের দ্বারাই তার সন্তানকে হত্যা করে এই অ্যাবর্শনের মাধ্যমে। অ্যান্ড উই রেড ইন দ্য স্ক্রিপচার, আমরা ধর্মগ্রন্থে পড়েছি, ফর গড, স্ক্রিপচার মানে ধর্মগ্রন্থ, এসটা বড় হাতে দেওয়া আছে দেখো, ইন দ্য স্ক্রিপচার, আমরা ধর্মগ্রন্থে পড়েছি, ফর গড সেজ ভেরি ক্লিয়ারলি, যেখানে ঈশ্বর খুব পরিষ্কারভাবে উল্লেখ করেছেন, বলেছেন, ইভেন ইফ এ মাদার কুড ফরগেট হার চাইল্ড, এমনকি যদি একটা মা তার সন্তানকে ভুলে যেতে পারে, আই উইল নট ফরগেট ইউ, কিন্তু আমি তোমাকে ভুলব না। মা তার সন্তানকেও ভুলে যেতে পারে, কিন্তু ঈশ্বর মানুষকে এতটাই ভালোবাসেন যে ঈশ্বর কখনো মানুষকে ভুলে যেতে পারেন না। আই হ্যাভ কার্ভড ইউ, এখানে আই মানে হচ্ছে গড বলছে, মানে কোথায় বলছে? ওই স্ক্রিপচারে বলছেন, আই হ্যাভ কার্ভড ইউ ইন দ্য পাম অফ মাই হ্যান্ড, আমি তোমাদেরকে খোদিত করেছি আমার হাতের তালুতে। উই আর কার্ভড ইন দ্য পাম অফ হিজ হ্যান্ড, ফলে আমরা তার হাতে খোদিত হয়েছি, তার হাতে খোদাইয়ের মাধ্যমে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। সো ক্লোজ টু হিম, এবং এতটাই আমরা তার কাছের, এতটাই তার নিকটের, দ্যাট আনবর্ন চাইল্ড হ্যাজ বিন কার্ভড, সেই অজাত শিশুগুলো, যে শিশুগুলো জন্মায় না, মেরে দেওয়া হয়, হত্যা করা হয়, সেই আনবর্ন চাইল্ড হ্যাজ বিন কার্ভড ইন দ্য হ্যান্ড অফ গড, সেই অজাত শিশুগুলোও ঈশ্বরের হাতে খোদিত করে তৈরি করা হয়। তারা বলতে চাইছেন, মানুষ, ঈশ্বর যেমন সমস্ত মানুষকে ভালোবাসেন, ঠিক সেই অজাত শিশুটা যে পৃথিবীতে এখন আসতেই পারলো না, তার আগেই তাকে হত্যা করা হলো, সেই শিশুটাও কিন্তু ঈশ্বরেরই সন্তান, ঈশ্বরই তাকে সৃষ্টি করেছে, ঈশ্বরই তার হাতে খোদিত করেছেন। অ্যান্ড দ্যাট স্ট্রাইক মি মোস্ট, এবং এটাই আমাকে সব থেকে বেশি আঘাত করে। দ্য বিগিনিং অফ দ্যাট সেন্টেন্স, এবং এই বাক্যের শুরু, দ্যাট ইভেন ইফ এ মাদার কুড ফরগেট সামথিং, যদিও একটা মা তার সন্তানকে ভুলে যেতে পারে, ইম্পসিবল সামথিং না, ফরগেট সামথিং ইম্পসিবল, যদিও তার মা অসম্ভব কোনো একটা জিনিসকে ভুলে যেতে পারে, বাট ইভেন ইফ, এবং এমনকি যদি, সি কুড ফরগেট, সে যদি ভুলে যেতে পারে, আই উইল নট ফরগেট, আমি কখনোই ভুলব না, সেই কথাটাই আবার বলছেন আর কি। অ্যান্ড টুডে দ্য গ্রেটেস্ট মিনস, আজকের দিনে সব থেকে খারাপ এই মাধ্যমটা, খারাপ জিনিসটা, দ্য গ্রেটেস্ট ডেস্ট্রয়ার, সেই সব থেকে ভয়ানক সেই ধ্বংসকারীটা, মানে সেই অ্যাবর্শনটাকেই বলছে। গ্রেটেস্ট মিনস বলতে এখানে সেই অ্যাবর্শনটাকেই বলা হয়েছে, এবং দ্য গ্রেটেস্ট ডেস্ট্রয়ার বলতে সেই অ্যাবর্শনটাকে বলা হয়েছে। এখান থেকে কোশ্চেন আসে, অফ পিস ইজ অ্যাবর্শন, অর্থাৎ অফ পিস ইজ অ্যাবর্শন, অর্থাৎ শান্তির সব থেকে ডেস্ট্রয়ার, শান্তিকে সব থেকে বেশি ধ্বংস করে এই অ্যাবর্শনটা। অ্যান্ড উই হু আর স্ট্যান্ডিং হেয়ার, আর আমরা যারা আজকে এখানে উপস্থিত, বক্তৃতা দিচ্ছেন, দিয়ে বলছেন,
অ্যান্ড উই আর স্ট্যান্ডিং হেয়ার, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, দাঁড়িয়ে আছি। আওয়ার প্যারেন্টস ওয়ান্টেড আস, আমাদের পিতামাতা আমাদেরকে চেয়েছিল বলে আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি, মানে হলের মধ্যে উপস্থিত সবাইকে বলছেন। উই উড নট বি হেয়ার, আমরা এখানে হয়তো থাকতে পারতাম না, ইফ আওয়ার প্যারেন্টস উড ডু দ্যাট টু আস, আমাদের পিতামাতাও যদি সেই রকম আমাদের সঙ্গে করতো, মানে অ্যাবর্শনের কথা বলছেন, সেই রকম আমাদের সঙ্গে করতো, তাহলে আমরাও কিন্তু আজকে উপস্থিত হতে পারতাম না। আওয়ার চিলড্রেন, আমাদের এই সেই সন্তানদের, শিশুদের, উই ওয়ান্ট দেম, আমরা তাদেরকে চাই। উই লাভ দেম, আমরা তাদেরকে ভালোবাসি। বাট হোয়াট অফ দ্য মিলিয়ন্স, কিন্তু সেই লক্ষ লক্ষ বাচ্চাগুলোর কি হবে? আমাদের সন্তানদেরকে আমরা ভালোবাসি, আমাদের সন্তানদেরকে আমরা চাই, বাট হোয়াট অফ দ্য মিলিয়ন্স, কিন্তু সেই মানুষ, লক্ষ লক্ষ মানুষদের কি হবে, সেই সমস্ত বাচ্চাদের কি হবে? মেনি পিপুল আর ভেরি ভেরি কনসার্ন, অনেক মানুষ আছে যারা খুব খুব কনসার্নড, মানে সচেতন, উইথ দ্য চিলড্রেন ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের শিশুদেরকে নিয়ে যারা খুব চিন্তিত, উদ্বিগ্ন। উইথ দ্য চিলড্রেন ইন আফ্রিকা, আফ্রিকার শিশুদেরকে নিয়ে খুব চিন্তিত, উদ্বিগ্ন। হোয়ার কোয়াইট এ নাম্বার ডাই, যেখানে অনেক শিশু মারা যায়। কিভাবে মারা যায়? মেবি অফ ম্যাল নিউট্রিশন, হতে পারে সেটা ম্যাল নিউট্রিশন। একটু আগে বলেন অ্যাবর্শনের কথা, এবার একটা টপিকে বলছেন ম্যাল নিউট্রিশন, মানে নিউট্রিশনের অভাব, পুষ্টির অভাব। নিউট্রিশন মানে হচ্ছে পুষ্টি, আর ম্যাল নিউট্রিশন মানে বলতে বোঝাচ্ছে পুষ্টির অভাব। তাহলে হতে পারে সেই সমস্ত শিশুরা যারা ভারতবর্ষে মারা যাচ্ছে, আফ্রিকায় মারা যাচ্ছে, ম্যাল নিউট্রিশনে মারা যাচ্ছে, অপুষ্টিতে মারা যাচ্ছে, তাদেরকে নিয়ে অনেকেই উদ্বিগ্ন। অফ হাঙ্গার, হতে পারে ক্ষুধায়, সেই সমস্ত শিশুরা মারা যাচ্ছে ক্ষুধায়, খাবার অভাবে, খাবার পাচ্ছে না, ক্ষুধার জ্বালায় মারা যাচ্ছে। আফ্রিকার এরকম ঘটনা এখনও ঘটে। অ্যান্ড সো অন, এবং এরকমভাবে বা এরকম ধরনের অন্য কিছু দ্বারা তারা মারা যাচ্ছে তাদের। বাট মিলিয়ন্স আর ডাইং ডেলিবারেটলি বাই দ্য উইল অফ মাদার, কিন্তু লক্ষ লক্ষ শিশু মারা যাচ্ছে ডেলিবারেটলি, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে। ডেলিবারেটলি কথার অর্থ হচ্ছে ইচ্ছাকৃতভাবে। বাই দ্য উইল মানে হচ্ছে ইচ্ছা, বাই দ্য উইল অফ মাদার, কিন্তু লক্ষ লক্ষ শিশু মারা যাচ্ছে মায়ের ইচ্ছায়। অর্থাৎ এখানে তিনি বলতে চাইছেন, বক্তৃতার মধ্যে তিনি বলছেন যে আফ্রিকার অনেক শিশু মারা যায়, অনেক কারণ থাকতে পারে। ভারতবর্ষে অনেক শিশু মারা যায়, অনেক কারণ থাকতে পারে। সেই কারণটা ম্যাল নিউট্রিশন হতে পারে, অপুষ্টি হতে পারে, বা সেই কারণটা হতে পারে অভুক্ত থাকার জন্য, খেতে পাচ্ছে না, এই কারণে হতে পারে, মারা যেতে পারে। তাদেরকে নিয়ে অনেকেই ভাবে, অনেকেই খুব চিন্তা করে, কনসার্নড। কিন্তু এই যে লক্ষ লক্ষ শিশুরা মায়ের ইচ্ছায় মারা যাচ্ছে, মানে প্রশ্ন তুলছেন আর কি, মারা যাচ্ছে। অ্যান্ড দিস ইজ হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট ডেস্ট্রয়ার অফ পিস টুডে, এবং এটাই হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে গ্রেটেস্ট ডেস্ট্রয়ার, মারাত্মক ধ্বংসাত্মক জিনিস, মানে ডেস্ট্রয় করছে যে, তাকে বলে ডেস্ট্রয়ার। ডেস্ট্রয় মানে হচ্ছে ধ্বংস করা, আর ডেস্ট্রয়ার মানে হচ্ছে যে ধ্বংস করে। তাহলে এই জিনিসটাই হচ্ছে এখন সব থেকে মারাত্মক, যে শান্তিটাকে ধ্বংস করছে। বিকজ ইফ মাদার ক্যান কিল হার ওন চাইল্ড, কারণ একটা মা যদি তার শিশুকে মেরে দেয়, একটা মা যদি একটা শিশুকে মারতে পারে, ক্যান মানে পারা, মোডাল, মাদার ক্যান কিল হার ওন চাইল্ড, যদি তার মা তার শিশুকে হত্যা করতে পারে, হোয়াট ইজ লেফট ফর মি টু কিল ইউ, তাহলে আমার জন্য আর কী থাকলো তোমাদেরকে হত্যা করার। অ্যান্ড ইউ কিল মি, বা তোমাদেরই কী থাকলো আমাকে হত্যা করার জন্য। দেয়ার ইজ নাথিং বিটুইন, কিছুই নেই। অর্থাৎ মাই যদি মেরে দেয় তার সন্তানদের, তাহলে আর কী থাকতে পারে, হত্যা করার কী থাকতে পারে। অ্যান্ড দিস আই অ্যাপিল ইন ইন্ডিয়া, এবং আমি ভারতবর্ষে এটাই আবেদন করি। অ্যাপিল মানে আবেদন করা। অ্যান্ড আই অ্যাপিল এভরিহোয়ার, শুধু ভারতবর্ষ নয়, সব জায়গায় যেখানে আমি যাই সেখানেই আমি আবেদনটা করি। লেট আস ব্রিং দ্য চাইল্ড ব্যাক, চলুন সেই সমস্ত শিশুদেরকে আমরা ফিরিয়ে আনি। অ্যান্ড দিস ইয়ার বিং দ্য চাইল্ডস ইয়ার, এবং এই বছরটা শিশুদের বছর হওয়ায়
অর্থাৎ তিনি প্রস্তাব দিচ্ছেন, চলুন এই সমস্ত শিশুদেরকে আমরা রক্ষা করি, ফিরিয়ে আনি বলতে রক্ষা করি, যাদেরকে মেরে ফেলা হয়। অ্যান্ড দিস ইয়ার বিং দ্য চাইল্ডস ইয়ার, এবং এই বছরটা শিশু বর্ষ হওয়ায় হোয়াট হ্যাভ উই, মানে যে বছরে তিনি বক্তৃতা দিচ্ছেন এবং সেটা ডিসেম্বরের শেষ দিনে, সেই বছরটা ছিল শিশু দিবস, তো নয়, শিশু বর্ষ, ঠিক আছে, শিশুদের জন্য উৎসর্গ করা একটা বছর, চাইল্ডস ইয়ার। হোয়াট হ্যাভ উই ডান ফর দ্য চাইল্ড, তাহলে আমরা এই বছরটা শিশুদের জন্য কিছু করা উচিত ছিল, যেহেতু এই বছরটা শিশুদের জন্য, ইউনেস্কো শিশুদের জন্য উৎসর্গ করেছেন এই বছরটাকে। তাহলে এই যে শিশুদের জন্য দেওয়া হয়েছে এই বছরটা, তাহলে হোয়াট হ্যাভ উই ডান ফর দ্য চাইল্ড, কিন্তু শিশুদের জন্য আমরা কি করলাম, কি করেছি? অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার আই টোল্ড, এই বছরের শুরুতেই আমি বলেছিলাম, আই স্পোক এভরিহোয়ার, আমি প্রত্যেক জায়গাতে আমি বলেছিলাম যেখানে আমি গেছি, এবং আই সেড, আমি বলেছিলাম, লেট আস মেক দিস ইয়ার, চলুন এই বছরটাকে, লেট আস মেক দিস ইয়ার, এবং চলুন এই বছরটাকে আমরা এমন একটা বছরে তৈরি করি। লেট আস মেক দিস ইয়ার, অর্থাৎ লেট আস এটা ইম্পারেটিভ সেন্টেন্স, লেট আস মেক দিস ইয়ার, চলুন এই বছরটাকে আমরা বানাই বা করি, দ্যাট উই মেক এভরি সিঙ্গল চাইল্ড, এবং চলুন আমরা প্রত্যেকটা সিঙ্গল চাইল্ড, প্রত্যেকটা শিশুকে, চাইল্ড যে শিশুটা জন্মাচ্ছে, বর্ন অ্যান্ড আনবর্ন, অর্থাৎ জন্মায়নি, অর্থাৎ এই চলুন আমরা প্রত্যেকটা শিশুকে, যে শিশুটা এখন জন্মাচ্ছে বা এখনও জন্মায়নি, আনবর্ন, সমস্ত শিশুকে ওয়ান্টেড, অর্থাৎ বাঞ্ছিত করি, অর্থাৎ লেট আস মেক দিস ইয়ার বা লেট আস মেক দিস চাইল্ড অফ দিস ইয়ার ওয়ান্টেড, অর্থাৎ চলুন আমরা এই বছরের সমস্ত শিশুকে, যে শিশুটা জন্মিয়েছে বা যে শিশুটা জন্মাবে, সমস্ত শিশুকে আমরা ওয়ান্টেড করি। ওয়ান্টেড কথার অর্থ বাঞ্ছিত। এই বছরের শুরুতেই আমি এই আপিলটা করেছিলাম, এই কথাটা আমি বলেছিলাম। অ্যান্ড টুডে ইজ দ্য এন্ড, এবং আজকের দিনটা, এই বছরের শুরুতে আমি এই কথাটা বলেছিলাম, অ্যান্ড টুডে ইজ দ্য এন্ড, আজকে হচ্ছে শেষ অফ দ্য ইয়ার, অর্থাৎ এই বছরের আজকের দিনটাই শেষ দিন, অর্থাৎ তিনি 31শে ডিসেম্বর বক্তৃতা দিচ্ছেন, কিন্তু 10ই ডিসেম্বর দিয়েছিলেন, তো যাই বছরের শেষ। হ্যাভ উই রিয়েলি মেড দ্য চিলড্রেন, হ্যাভ উই রিয়েলি মেড দ্য চিলড্রেন ওয়ান্টেড, আমরা কি সেই সমস্ত শিশুদেরকে বাঞ্ছিত করতে পেরেছি, যেটা আমরা বছরের শুরুতেই প্রতিজ্ঞা করেছিলাম, যেটা আমি বছরের শুরুতেই গোটা বিশ্বকে আপিল করেছিলাম, সেটাকে আমরা করতে পেরেছি? আই উইল গিভ ইউ সামথিং, আমি আপনাদেরকে দেব কিছু একটা টেরিফাইং, ভয়ানক, মানে আমি আপনাদেরকে বলতে চলেছি একটা ভয়ানক কথা, টেরিফাইং মানে খুবই ভয়ানক। উই আর ফাইটিং অ্যাবারশন বাই অ্যাডাপ্টেশন, আমরা অ্যাবর্শনের বিরুদ্ধে লড়ছি, উই আর ফাইটিং, আমরা লড়ছি, অ্যাবর্শন বাই অ্যাডাপশন, অর্থাৎ অ্যাবর্শনের বিরুদ্ধে আমরা লড়ছি অ্যাডাপশনের মাধ্যমে, অর্থাৎ অ্যাডাপশন মানে হচ্ছে শিশুদেরকে নেওয়া, অ্যাডপ্ট করা, দত্তক নেওয়া। উই হ্যাভ সেভড দ্য থাউজেন্ডস অফ লাইভস, এবং এইভাবেই আমরা হাজার হাজার জীবন বাঁচিয়েছি। উই হ্যাভ সেন্ড ওয়ার্ডস টু অল দ্য ক্লিনিক্স, আমরা সমস্ত ক্লিনিকে এই কথাটা পাঠিয়েছি, এই বার্তাটা পাঠিয়েছি, আমরা বলেছি। টু দ্য হসপিটাল, সমস্ত হসপিটালকে আমরা বলেছি। পুলিশ স্টেশন, সমস্ত পুলিশ স্টেশনকে আমরা বলেছি, প্লিজ দয়া করে ডোন্ট ডেস্ট্রয় দ্য চাইল্ড, শিশুদেরকে হত্যা করবেন না। উইল টেক দ্য চাইল্ড, আমরা সেই শিশুটাকে নেব, অর্থাৎ মাদার উদ্যোগ নিয়েছিলেন এটাই, সমস্ত ক্লিনিকে, সমস্ত বেসরকারি নার্সিংহোমে, সমস্ত হসপিটালে, পুলিশ স্টেশনে এবং সমাজে, গোটা বিশ্বে এই বার্তা তিনি পাঠিয়েছিলেন যে আপনারা অ্যাবর্শন এড়িয়ে চলুন, আমরা সেই সমস্ত সন্তানকে অ্যাডপ্ট করব, সেই ঘোষণাটা আমি করেছিলাম। ফলে তিনি লক্ষ লক্ষ এবং এর মাধ্যমে থাউজেন্ডস মানে লক্ষ মানে অনেক শিশুদেরকে তিনি রক্ষা করেছেন।
সো এভরি আওয়ার অফ দ্য ডে অ্যান্ড নাইট, ফলে প্রত্যেকটা সময়, প্রত্যেকটা ঘন্টায়, প্রত্যেকটা সময়, রাত্রের বা দিনের, ইট ইজ অলওয়েজ সামবডি, কেউ না কেউ থাকে। উই হ্যাভ কোয়াইট এ নাম্বার অফ আনওয়েডেড মাদার্স, আমরা পেয়েছি অনেক সংখ্যায় অনেক আনওয়েডেড মাদার। ওয়েড কথার অর্থ বিবাহ করা, আনওয়েডেড অবিবাহিত মা। টেল দেম কাম, তাদেরকে আসতে বলুন আমাদের কাছে, না আসতে বলেছি আমাদের কাছে। উই উইল টেক কেয়ার অফ ইউ, আমরা তাদেরকে যত্ন নেব। উই উইল টেক দ্য চাইল্ড ফ্রম ইউ, আমরা তোমাদের কাছ থেকে তোমাদের সন্তানটাকে নেব। অর্থাৎ সেই সমস্ত মাদারদেরকে তিনি আসতে বলেছেন এবং তিনি বলছেন যে তোমরা এখানে থাকো, তোমাদের যত্ন আমরা নেব এবং তোমাদের সন্তানটাও আমরা নেব। অ্যান্ড উইল গেট এ হোম, উই উইল গেট এ হোম ফর দ্য চাইল্ড, এবং সেই সন্তানের জন্য আমরা বাড়িও দেবো, ঘরও দেব। অ্যান্ড উই হ্যাভ এ ট্রিমেন্ডাস ডিম্যান্ড ফ্রম দ্য ফ্যামিলিজ, এবং আমাদের কাছে মারাত্মক ডিম্যান্ড আছে, চাহিদা আছে, ফ্রম দ্য ফ্যামিলিজ, কিছু পরিবার থেকে, হু হ্যাভ নো চিলড্রেন, যাদের কোনো সন্তানই নেই। তাহলে তিনি একটা দারুণ প্রজেক্ট নিয়েছিলেন এইভাবে, যে শিশুদেরকে হত্যা করো না, তাদেরকে আমাদেরকে দিয়ে দাও। কারণ এমন অনেক ডিম্যান্ড আছে, অনেক চাহিদা আছে গোটা বিশ্বে, যাদের সন্তানের প্রয়োজন, যারা সন্তান চায়, সেই সমস্ত মানুষরা তাদের কাছে আসে, মাদারের কাছে আসে। তাই বলছে আমাদের কাছে প্রচুর ডিম্যান্ড আছে। সেই সমস্ত মাদেরকে বলি যে আপনারা আসুন, সন্তান আমাদেরকে দিন, বা হসপিটাল, পুলিশ স্টেশন বা নার্সিংহোম, যাই হোক না, সব জায়গায় তিনি এই সমস্ত তথ্যটা পাঠিয়েছেন শিশু কালেক্ট করার জন্য। কারণ তিনি বলছেন এইভাবে তিনি শিশুদেরকে রক্ষাও করবেন এবং তাদেরকে ঘরও দেবেন, মানে যাদের চাইল্ড নেই তাদেরকে দেওয়ার ব্যবস্থা করবেন লিগ্যালি। দ্যাট ইজ দ্য ব্লেসিং অফ গড ফর আস, আর এটাই হচ্ছে আমাদের জন্য ঈশ্বরের আশীর্বাদ। কোনটা? এই যে আমাদের কাছে ডিম্যান্ড আছে, প্রচুর চাহিদা আছে শিশুর, অর্থাৎ যাদের যে সমস্ত পরিবারে শিশু নেই, যারা শিশু চায়, তাদের কাছ থেকে অ্যাডপ্ট করতে চাই। অ্যান্ড অলসো, এবং আরও, উই আর ডুইং অ্যানাদার থিং, আমরা আর একটা জিনিসও করেছি, হুইচ ইজ ভেরি বিউটিফুল, যেটা খুব সুন্দর। কি করেছি? উই আর টিচিং আওয়ার বেগার্স, আমাদের যে সমস্ত বেগার আছে, ভিখারিরা আছে, তাদেরকে আমরা শিক্ষা দিচ্ছি, এখন দিচ্ছি। আওয়ার লেপ্রসি পেশেন্টস, সেই সমস্ত কুষ্ঠ রোগীদেরও আমরা টিচ করছি, শিক্ষা দিচ্ছি। আওয়ার স্লাম ডুয়েলার্স, এবং আমাদের আশেপাশে যে সমস্ত যেখানেই পাই না কেন স্লাম অর্থাৎ বস্তি, সেই সমস্ত ডুয়েলার্স কথার অর্থ হচ্ছে বাসিন্দা, ডুয়েল মানে বাস করা, স্লাম মানে বস্তি, অর্থাৎ স্লাম ডুয়েলার্স মিনস বস্তিতে থাকা মানুষজনকে বলা হচ্ছে স্লাম ডুয়েলার্স, বস্তির লোক। আওয়ার স্লাম ডুয়েলার্স, সেই সমস্ত বস্তির মানুষজনকে আমরা শিখাচ্ছি। আওয়ার পিপুল অফ দ্য স্ট্রিট, রাস্তার সেই সমস্ত মানুষদেরকে আমরা টিচ করছি, শিক্ষা দিচ্ছি। ন্যাচারাল ফ্যামিলি প্ল্যানিং, প্রাকৃতিক পরিবার পরিকল্পনা, যেটার মাধ্যমে তাদেরকে আরও সিকিউর জায়গায় নিয়ে যাওয়া যায়, সমাজকে সিকিউর জায়গায় নিয়ে যাওয়া যায়, বিশ্বকে তথা দেশকে সিকিউর জায়গায় নিয়ে যাওয়া যায়, তথা গোটা বিশ্বকে সিকিউর জায়গায় নিয়ে যাওয়া যায়, এবং গোটা বিশ্বে যাতে শান্তি প্রতিষ্ঠিত হয়, অ্যাবর্শনটা প্রয়োজন কম হয় এবং অ্যাবর্শন যাতে না হয়, সেই উদ্যোগটা মাদার এবং তার সংস্থা নিয়েছেন বিশ্বকে শান্তিটা বজায় রাখার জন্য। কারণ অ্যাবর্শনটা তিনি লক্ষ্য করেছেন, অ্যাবর্শনটাই হচ্ছে তোমার একটা ওয়ান অফ দ্য কজ, মানে অনেকগুলো কারণের মধ্যে একটা কজ, যেটা শান্তি বিঘ্নিত করছে।